আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আজকের আরো একটা ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে হিসাবের প্রকারভেদ। হিসাব কি? সনাতন পদ্ধতিতে হিসাব, আধুনিক পদ্ধতিতে হিসাব, ব্যক্তিবাচক হিসাব, সম্পদ হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, সবগুলো নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। তোমরা আমাদের বেসিক কনসেপ্টের যে বেসিক বুকটা আছে এটা পড়লেই তোমরা আরো বিস্তর বিষয় জানতে পারবা। সো চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। এটা আমরা সবাই জানি যে আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার? 5 প্রকার। কিন্তু সনাতন পদ্ধতিতে যদি তুমি চেক করো দেখবা সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে 3 প্রকার, বেসিক্যালি 2 প্রকার। একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, ঠিক আছে, একটাকে বলে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যক্তিবাচক হিসাব। একটাকে বলা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, আর একটাকে বলে রিয়েল অ্যাকাউন্ট, সম্পত্তিবাচক হিসাব। ওকে, ব্যক্তিবাচক, অব্যক্তিবাচক। অব্যক্তিবাচক দুইটা, সম্পত্তিবাচক এবং হচ্ছে নামিক হিসাব। আধুনিক আমরা চিনি ভাই সবাই, হ্যাঁ। আধুনিক কি কি? আধুনিক হচ্ছে যে সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা, সত্য, এই আর কি। এটা সোজা, এটা আমরা বুঝি। এবার আসো আমরা ব্যক্তিবাচক হিসাবের দিকে তাকাই। ব্যক্তিবাচক হিসাব বলতে আমরা বেসিক্যালি বুঝি হচ্ছে কোনো ব্যক্তির নাম। আমি যদি এটা তোমাদেরকে সহজেই বুঝাইতে চাই তাহলে আমি এখানে একটা বক্স দিয়ে রাখছি, এটা তোমাদের বুঝতে অনেক হেল্প করবে। বক্স ব্যক্তিবাচক। দেখো, সাধারণ এবং কৃত্রিম ব্যক্তিবাচক যে হিসাবগুলো আছে, সাধারণ এবং কৃত্রিম ব্যক্তিবাচক যে হিসাবগুলো আছে এগুলো হচ্ছে আধুনিক পদ্ধতির সম্পদ এবং দায় হিসাব। এই দুইটা লাইন বুঝলেই তোমার কথা শেষ। সাধারণ ব্যক্তিবাচক এবং কৃত্রিম ব্যক্তিবাচক এই দুইটা হচ্ছে আধুনিক পদ্ধতির সম্পদ এবং দায় হিসাব। কিভাবে ভাই? আসুন এবার পড়ার উপরে চলে আসি। দেখো, এই যে সাধারণ ব্যক্তিবাচক, কোন ব্যক্তির নাম, আরাফাত হিসাব, রিফাত হিসাব, নাহিন হিসাব, রাকিন হিসাব। আরাফাত একজন দেনাদারও হইতে পারে, আরাফাত একজন পাওনাদারও হইতে পারে। যদি দেনাদার হয় তাহলে সম্পদ হিসাব, যদি পাওনাদার হয় তাহলে দায় হিসাব। তাহলে সাধারণ ব্যক্তিবাচক যে হিসাবগুলো এগুলো সম্পদকেও নির্দেশ করতে পারে, দায়কেও নির্দেশ করতে পারে। সেম ওয়েতে কৃত্রিম ব্যক্তিবাচক, কৃত্রিম ব্যক্তিবাচক মানে হচ্ছে দেখো প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাব, যে কোনো প্রতিষ্ঠানের হিসাব, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক ইত্যাদি, আরাফাত অ্যাকাউন্টিং জোন, সিনিয়র ভাইয়া ইত্যাদি। এই যে প্রতিষ্ঠানের নাম যখন চলে আসে সেটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। এবার কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব দেনাদারও হইতে পারে, পাওনাদারও হইতে পারে। তুমি প্রতিষ্ঠান থেকে টাকা পাইতেও পারো, প্রতিষ্ঠানটা আবার তোমার থেকে পাইতেও পারে। তো দেনাদার পাওনাদার দুইটাই হইতে পারে, ঠিক আছে, মানে সম্পদ দায় দুইটাই হইতে পারে। এবার আমরা দেখি একটু নামিক হিসাব, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচকটা একটু পরে দেখবো। নামিক হিসাব দেখি। নামিক হিসাব মানে হচ্ছে কারবারের আয় এবং ব্যয়কে। দেখো, এই যে এখানে দেখলেই বোঝা যাচ্ছে, আমরা এখানে বইয়ে দিয়ে রাখছি, আমাদের বইটা যারা পড়ছো একদম ইজিলি এটা আইডেন্টিফাইবল। নামিক হিসাব দেখো, নামিক হিসাব, নামিক হিসাব মানে কি বলছি দেখো, এই যে দেখো আয় ও ব্যয়, আয় ও ব্যয় হচ্ছে নামিক হিসাব। যেটা আধুনিকে আয় ব্যয় সেটা সনাতনে ছিল নমিনাল অ্যাকাউন্ট, নামিক হিসাব। সিম্পল, একদম সিম্পল। দেখো তাহলে আয় ব্যয়। এবার সম্পত্তিবাচক কোনটা ভাইয়া? সকল সম্পদ, সকল সম্পদ হিসাব, ঠিক আছে, এটাও বুঝছি আমরা। এবার আসতেছে ভাই, এটার কথা তো বলেন নাই, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক। উনি কে? ওনার বাসা কোথায় ভাইয়া? ওনাকে তো চিনি না আমরা, ঠিক আছে। প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক দেখো, এটা হচ্ছে সম্পদ, দায়, মালিকানা, সত্য, তিনজনকে একসাথে সে কানেক্ট করে। কিভাবে? আসো আমরা একটু উপরে পড়লে আরো বুঝতে পারো। প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচকটা যদি তুমি পড়ো দেখবা কি কি দেওয়া আছে, আমি তোমাকে একটু বলি। দেখো, নামিক হিসাব সমূহ যদি বকেয়া এবং অগ্রিম হয়ে থাকে, নামিক হিসাব সমূহ যদি বকেয়া এবং অগ্রিম হয়ে থাকে, যে হিসাব সমূহ প্রতিষ্ঠা এবং দেখো প্রথমত হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাব মানে হচ্ছে আমি এখানে লিখি, হ্যাঁ। দেখো নামিক হিসাব প্রথমত হচ্ছে নামিকের বকেয়া অগ্রিম। নামিকের, তোমরা আমাদের বই যারা পড়ছো বইয়ে লাইনগুলো আছে বরাবর, নামিকের বকেয়া ও অগ্রিম। নামিকের বকেয়া অগ্রিম, নামিক মানে আয় ব্যয়, আয় ব্যয়। তাহলে কি দাঁড়াইলো ভাইয়া? অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়। এরা হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক, ঠিক কি না? হ্যাঁ ভাইয়া, এরা হচ্ছে কে? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক। জি। এবার আসো 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা ব্যক্তির প্রতিনিধিত্ব করে, যারা ব্যক্তির কি করে? প্রতিনিধিত্ব করে, যারা ব্যক্তির প্রতিনিধিত্ব করে। যেমন যেমন হচ্ছে মূলধন হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। ব্যক্তির প্রতিনিধিত্ব করে, সরাসরি দেনাদার বলতেছে, তো দেনাদার মানে তো ব্যক্তি বুঝাচ্ছে, কোনো ব্যক্তির নাম বলে নাই ভাই। ব্যক্তির নাম বললে কিন্তু সাধারণ ব্যক্তিবাচক,
কৃত্রিম ব্যক্তিবাচক প্রতিষ্ঠানের নাম বললে। যখন কারো নাম স্পেসিফিক করবে সেটা সাধারণ ব্যক্তিবাচক কিংবা কৃত্রিম ব্যক্তিবাচক। যখন কারো নাম বলে নাই তখন কি হবে? তখন প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক। কারো নাম বলে নাই মানে হয় মূলধন বলবে, দেনাদার বলবে, পাওনাদার বলবে। কথা বুঝছি স্যার? জি স্যার, বুঝতে পারছি। তাহলে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক কারা চিনছি? 100% চিনছি। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। তাহলে এবার আমরা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক মানে আমরা বুঝতে পারলাম যে দুইটা বৈশিষ্ট্য হবে, আয় ব্যয় যদি অগ্রিম বকেয়া হয় অর্থাৎ অগ্রিম আয় অগ্রিম ব্যয়, আর ব্যক্তির প্রতিনিধিত্ব করলে। একদম সিম্পল, অ্যাডমিশনও কাজে লাগবে ভাই এই কথাগুলো, ঠিক আছে? এবার দেখো এই যে ভাইয়া এখানে দেখো বকেয়া ব্যয়, নামিকের বকেয়া, ব্যয় ছিল নামিক, নামিকের বকেয়া, বকেয়া আয় অগ্রিম ব্যয়, পাওনাদার দেনাদার মূলধন উত্তোলন। উত্তোলন সনাতনে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক, এটা অনেক জায়গায় নামিক বলে, ভুল। উত্তোলন প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব, ঠিক আছে? ওকে, শেষ, বুঝতে পারছো? এইবার জাস্ট টু ক্ল্যারিফাই, একদম সহজে এখানে দেখো তো বুঝো কিনা, আসো এবার ভাইয়ের সাথে মিলাও, একদম সহজ। বলো ভাই, আমাকে বলো অগ্রিম ব্যয়। আচ্ছা একদম শুরু থেকে বলি, উত্তোলন। আধুনিকে তুমি উত্তোলনকে দিয়ে রাখছো বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, ঠিক কিনা? জি ভাইয়া। কিন্তু সনাতন উত্তোলন কোথায়? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক। অনুপার্জিত আয় এটা তোমার জন্য এমনি দায়, কিন্তু আয়ের অগ্রিম পুরাতন হিসাব সনাতন অনুযায়ী প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক। মাত্র পড়াইছি নামিকের অগ্রিম। আবার দেখো ব্যয় নামিক, নামিকের অগ্রিম প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক। আর আধুনিক আসলে সম্পদ, সেম, এগুলো তুমি পড়লেই। যেমন দেখো দেনাদার, আধুনিকে সম্পদ আর সনাতনে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক। যেমন আরাফাত হিসাব, আধুনিকে দায়, আরাফাত হিসাব আমি এখানে পাওনাদার দিয়ে রাখছি, পাওনাদার, তাহলে পাওনাদার হইলে দায় আর সনাতন হইলে সাধারণ ব্যক্তিবাচক। একদম সিম্পল ভাই, ঠিক না? দ্যাটস ইট। এবার আর 3 মিনিট সময় নিব ভাই তোমার থেকে, 3-4 মিনিট, দেখো শেষ করে দিচ্ছি। আমি এই টপিকটা পড়াচ্ছি না, কোনটা? আধুনিক হিসাব আমরা সবাই চিনি, সম্পদ। এটা জাস্ট যদি তুমি পড়ে ফেলো আমার বই থেকে, আমার বইয়ে পড়লে তোমার জন্য পানির মতো সহজ হবে। আমি এখানে একদম সহজ করে দেখো সবগুলো সম্পদ, সম্পদগুলোর একদম পুরা প্রকারভেদ, তারপর হচ্ছে দায়ের পুরো প্রকারভেদ, মালিকানা সত্ত্ব হিসাবের পুরো প্রকারভেদ, আয় সংক্রান্ত হিসাবের পুরো প্রকারভেদ, খরচের পুরো প্রকারভেদ, তারপরে হচ্ছে উত্তোলন সংক্রান্ত হিসাবের পুরো প্রকারভেদ। আমি দিয়ে দিছি, পড়লেই তুমি বুঝবা, কারণ তুমি জানো এগুলো। এবার আসো হচ্ছে বিপরীত হিসাব। আধুনিক হিসাবের দেখো, আমাদের আধুনিক হিসাব যে ছিল, এই যে আধুনিক হিসাব, প্রতিটা আধুনিক হিসাবের বিপরীতে কিছু হিসাব দাঁড়াইছে, যেগুলোকে বলে কন্ট্রা অ্যাকাউন্ট বা প্রতি হিসাব কিংবা বিপরীত হিসাব, আধুনিক হিসাবের বিরুদ্ধে। সে এরা কারা? আসো আমরা যদি এদেরকে একটু খুঁজে বের করি, দেখবা প্রতি হিসাবের বিরুদ্ধে কয়েকটা হিসাব হচ্ছে। 1 নাম্বার দেখো প্রতি হিসাব, দেখো এবার আমরা চেক করি প্রতি হিসাব বা বিপরীত হিসাব, ঠিক আছে? প্রতি হিসাব বা বিপরীত হিসাব, বিপরীত হিসাব বা প্রতি হিসাব। দেখো সংশ্লিষ্ট বা যে কোনো হিসাবকে হ্রাস করার জন্য যে হিসাব খোলা হয় তাকে বিপরীত হিসাব বলে। অর্থাৎ একটা হিসাবকে হ্রাস করার জন্য যে হিসাব খোলা হয় তাকে কি বলে? বিপরীত হিসাব বলে। এখন বিপরীত হিসাব 5টা, বিপরীত সম্পদ, বিপরীত দায়, বিপরীত আয়, বিপরীত ব্যয়, বিপরীত মালিকানা সত্ত্ব। কারণ সাধারণ হিসাবও 5টা ছিল, তো সেই 5টার বিপরীতে কাজ করতেছে। এবার আসো আমরা একটু দেখি, একদম সিম্পলি। সম্পদের বিপরীতে কাজ করে কারা? অবচয় সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি ইত্যাদি। অবচয় সঞ্চিতি স্থায়ী সম্পদ থেকে বাদ যায়, তাহলে সম্পদের বিপরীতে কাজ করে। এই জন্য অবচয় সঞ্চিতিকে বলে বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ কাকে বলে? যে হিসাব সম্পদের বিপরীতে কাজ করে তাকে বিপরীত সম্পদ বলে। সিম্পল। তো সম্পদ ডেবিট, এই জন্য বিপরীত সম্পদ ক্রেডিট। সম্পদ ডেবিট, ওই জন্য বিপরীত সম্পদ কি? ক্রেডিট। কথা বুঝতে পারছি? ওকে ফাইন। এবার আসা হচ্ছে বিপরীত দায়। আচ্ছা এটা ডেবিট হবে, এটা বই ঠিক আছে। বিপরীত দায়, দেখো দায় ক্রেডিট, তাহলে বিপরীত দায় ডেবিট। তোমরা ছোটবেলায় একটা লাইন শুনছো, সকল সঞ্চিতি ক্রেডিট কিন্তু পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট। কেন? কারণ পাওনাদারের বাট্টা সঞ্চিতি হচ্ছে বিপরীত দায়। পাওনাদারের বাট্টা সঞ্চিতিটা পাওনাদার থেকে বিয়োগ করে দেখানো হয়। তো পাওনাদারের বাট্টা সঞ্চিতি পাওনাদার থেকে বিয়োগ করে দেখাইলে এটা কি? এটা বিপরীত দায়। এটা কি? বিপরীত দায়। ক্লিয়ার? তাহলে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বিপরীত দায়, এই জন্য ডেবিট জের। ঠিক আছে? জি স্যার। এবার আয়, আমরা জানি সকল আয় ক্রেডিট। সকল আয় ক্রেডিট, আয়ের বিপরীতে কে বসে? বিক্রয় ফেরত, বিক্রয় থেকে বাদ যায়, তাহলে আয়ের বিপরীত। বিক্রয় বাট্টা বিক্রয় থেকে বাদ যায়, এজন্য এরা হচ্ছে বিপরীত আয় হিসাব।
ঠিক আছে, তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা অনেকে বলতে বিক্রয় ফেরত মনে হয় আয়, না এটা বিপরীত আয়, আয়ের বিপরীত। সেম বিপরীত ব্যয় ক্রয় ফেরত ক্রয় বার্তা, এটা বোঝা গেছে। বিপরীত মালিকানা সত্য হিসাব, আমি জানি আমার এই ক্লাস করার আগ পর্যন্ত তোমাদের অনেকের মাথায় এই টপিকটা ছিল যে উত্তোলন হয়তো খরচ, এই জন্য এটা ডেবিট না, উত্তোলন খরচ তাই ডেবিট না। স্যার কেন ডেবিট উত্তোলন? কারণ হচ্ছে শুনেন, আচ্ছা বিপরীত ব্যয় এটা ক্রেডিট হবে, বিপরীত ব্যয়ের যেটা ক্রেডিট, এটা বই ঠিক আছে। ওকে, উত্তোলন ডেবিট কারণ এটা ব্যয় না, উত্তোলন ডেবিট কারণ উত্তোলন করলে মালিকের দাবি কি পায়, মালিকের দাবি হ্রাস পায়। উত্তোলন করলে মালিকের দাবি কি পায়, হ্রাস পায়। উত্তোলন করলে মালিকের দাবি কি পায়, হ্রাস পায়। তো মালিকের দাবি তো ক্রেডিট, যখন এটা হ্রাস পাচ্ছে ওই জন্য এটা কি হচ্ছে, ডেবিট হচ্ছে। উত্তোলন লভ্যাংশ দুইটাকেই বলে বিপরীত মালিকানা সত্ত্ব, কারণ এই দুইটার ফলেই মালিকের দাবি হ্রাস পায়, আর মালিকের দাবি হচ্ছে ক্রেডিট পক্ষে ক্রেডিট, আর এটা যখন হ্রাস পাচ্ছে এটা ডেবিট হচ্ছে। ক্লিয়ার, একদম ক্লিয়ার, সব জিনিস ভাই এগুলা, ঠিক আছে। ওকে ফাইন। সো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত এনজয় করছো। আমার বই যারা কিনে পড়তেছো বা যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখতেছো, আমি তোমাদের জন্য আসলে খুশি যে তোমরা এত ভালো ক্লাস পাচ্ছ। বন্ধুদের সাথে অবশ্যই মেনশন করবা, বইটা ওদেরকে কিনতে বলবা যদি ওরা না কিনে। আর ইউটিউব থেকে দেখলে যদি বই না কিনো, আমাদের পেজে আরাফাত অ্যাকাউন্টিং জোন, তারপর সিনিয়র ভাই পেজে গেলে বইটা ইজিলি পারচেস করতে পারবা, একদমই সহজ। সো লেনদেনের ডেবিট ক্রেডিট আমরা জানি, শেষ করে দিচ্ছি আমি, শেষ লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয় কিভাবে করি ভাই, আমরা জানি সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, এটা বাড়লেও ডেবিট, এটা পড়ে নিলে পারবা, এটা আমার শিখাইতে হবে না। এই বিষয়টা পড়তে পারো, এটা আমি দুই একটা জায়গায় এমসিকিউতে দেখছি, এই জন্য দিছি যে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। বেসিক্যালি বিষয়টা কি, এটা দুই একটা জায়গায় এমসিকিউতে আসছে, তবে অতটা সিরিয়াস নোটে ইম্পর্টেন্ট না, আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাবে যারা সুবিধা গ্রহণ করে তারা ডেবিট। ব্যক্তিবাচক হিসাবের ডেবিট মানে সুবিধা গ্রহণকারী, আর ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট মানে সুবিধা প্রদানকারী। এখন এই যে সনাতনী কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করে, দেখো এই বিষয়টা তোমার জন্য অতটা ইম্পর্টেন্ট না, কারণ সনাতনী কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করে এটা চলে গেছে, আধুনিকে চলে আসছি আমরা। হ্যাঁ, সনাতনে কোনটা কোন হিসাব ছিল এটা মনে রাখা জরুরি, আমরা যেটা একটু আগে করে ফেলছি, ঠিক আছে। নামিক হিসাবে এটা বুঝি সকল প্রকার খরচ, এই অংশটা বাদ দিতে পারো। তবে এটা আমরা কেন দিছি, আমরা দিছি হচ্ছে আমরা দেখছি দুই একটা এমসিকিউ কোনো একবার আসছে, তুমি জাস্ট যেই জায়গাটায় পড়তে পারো, যেই জায়গাটা তুমি জাস্ট একটু করে পড়তে পারো আমার কথা ধরে, সেটা হচ্ছে এই অংশটা মনে রাখলেই হবে, দ্যাটস ইট। এই জায়গাটা ব্যক্তিবাচক হিসাবে যিনি সুবিধা গ্রহণ করে তিনি হচ্ছেন ডেবিট, আর সুবিধা যিনি প্রদান করে তিনি হচ্ছে ক্রেডিট। যেমন আমার কথা ধরো, এই যে আমি তোমাকে ধরি দেনাদার, দেনাদার, দেনাদার কি ভাইয়া, দেনাদার ডেবিট। দেনাদার কে, যে ব্যক্তিটার কাছে তুমি ধারে বিক্রি করছো, তাহলে দেনাদার হচ্ছে সুবিধা গ্রহণ করছে। চিন্তা করে দেখো ভাইয়ের কথা, ও দেনাদার কেন, কারণ ও তোমার কাছ থেকে ধারে পণ্য ক্রয় করে নিয়ে গেছে, তুমি ওর পাওনাদার, তুমি ওর কি পাওনাদার। এখন এটা বুঝাইতে শুরু করলে তোমার মাথা ঘুরাবে ভাইয়া, বুঝতেছি না, বাট সহজ, তুমি একটু চিন্তা করলে বুঝবা। এত চিন্তা করতে বুঝতে না চাইলে একটু মুখস্থ করে ফেলো যে সুবিধা গ্রহণকারী ক্রেডিট, সরি সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট। আমি বুঝাই দিচ্ছি, দেনাদার যে উনি সুবিধা গ্রহণ করছে, আর আমি পাওনাদার, আমি ওকে সুবিধা দিছি। বুঝা গেছে? আমার কাছ থেকে যখন কেউ কিনে নিয়ে যাচ্ছে, ওর কাছে আমি পাওনাদার, আমি কে, আমি পাওনাদার, ও আমার দেনাদার, তো ও সুবিধা গ্রহণ করছে, আমি সুবিধা দিছি। একটু ভাবলে বুঝতে পারবা, বেশি কঠিন লাগলে বাদ দিয়ে দিবা এই জায়গাটা, ঠিক আছে। পাওনাদার হচ্ছে কে, সুবিধা প্রদানকারী, পাওনাদার যে ব্যক্তিটা সুবিধা প্রদান করে, তো ওর কাছে পাওনাদার। দেনাদারের কাছে পাওনাদার, পাওনাদারের কাছে দেনাদার, মানে সিম্পলি তোমার বন্ধুকে তুমি 500 টাকা হাওলাত দিছো, তাহলে বন্ধু তোমার কাছে দেনাদার। দেখো বন্ধু কি সুবিধা গ্রহণকারী, আর তুমি হচ্ছে সুবিধা প্রদানকারী, তুমি বন্ধুর কাছে পাওনাদার। এবার বুঝছো ভাই, এখন বুঝে গেছি, কারণ বন্ধুর টাকার কথা আসছে তো। দ্যাটস অল। সো বইয়ের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। এই জায়গায় একটু পড়বা ভাইয়া, এগুলো একটু পড়ে নিবা, এগুলো আমরা খুব সুন্দর করে বুঝাই দিছি। যারা একদম এই টপিকগুলো কিছুই বুঝো না তারাও পড়লে পারবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, ঠিক আছে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের অ্যাকাউন্টিং এর নতুন ভুবনে। যারা 25 ব্যাচের আসো তোমরাও চাইলে বইটা অর্ডার করতে পারো, তোমাদের জন্য বইটা অ্যাভেলেবেল আছে। তাই আসসালামু আলাইকুম, আসি আজকে এতটুকু পর্যন্ত। নেক্সটে দেখা হবে হচ্ছে এই ভিডিও, এই এমসিকিউগুলোর আনসার নিয়ে, এখানে কোথায় তোমরা প্রবলেম ফেস করতে পারো, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।